উস্তাদ, আর কতক্ষণ বইসা থাকবো? শ্মশানের ধোয়ায় তো দম বন্ধ হইয়া আসতেছে। আর লাশটা তো ওই শ্মশান ঘাটে নেওয়ার কথা ছিল, আমাগো কাছে কেন পাঠাইতেছে? চুপ কর রতন, এইটা সাধারণ লাশ না, এইটা জগাই ডাকাতের লাশ। শুনছি ওরে সীতায় তোলার পর আগুন নিভা গেছে 3 বার। সীতার কাঠ জ্বলে, কিন্তু ওর শরীর জ্বলে না। তাই শ্মশানের অঘরী বাবা কইছে, যার শরীরে আগুন নেয় না তারে মাটি দিতে। আগুন নেয় নাই? কন কি উস্তাদ? তাইলে এখন আমরা কি করবো? আমরা টেকার গুলাম, টেকা দিছে আমরা মাটি দিমু। কিন্তু জায়গাটা খারাপ। এই বটগাছের নিচটা গরুস্থান আর শ্মশানের মধ্যবর্তী জায়গা। এইখানে হিন্দুও মরে না, আবার মুসলিমও মরে না। এইখানে ভূত প্রেতের বাস। কুয়াশার বুক চিরে একটা ডিঙি নৌকা এসে ঘাটে লাগলো। নৌকায় একজন কালো পোশাক পরা লোক, যার গলায় হাড়ের মালা। সেই ধরাধরি করে একটা লাশ নামিয়ে দিল। লাশটা সাদা কাফনে নয়, বরং লাল শালু কাপড়ে মোড়ানো। লাশের শরীর থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। নে করিম, তোর মাল তুই নে। আগুন ওরে সিবায়া খাইতে পারে নাই। ব্যাক এখন মাটি ওরে গিলে কিনা। বাবা, লাশের গা তো গরম। ও কি মরা না জ্যান্ত? ও মরাও না, আবার জ্যান্তও না। ও এখন প্রেত। সূর্য ওঠার আগে ওরে মাটির নিচে না দিলে ও তোদের দুইজনের ঘাড় মটকাইব। অগরী নৌকাতে উঠে কুয়াশায় মিলিয়ে গেল। করিম আর রতন লাশটা ধরাধরি করে কবরের দিকে নিয়ে চলল। লাশ পাশে রেখে তারা গর্ত খুঁড়ছে, কিন্তু মাটি খুঁড়তে গিয়ে অদ্ভুত এক ব্যাপার ঘটল। মাটির বদলে গর্ত থেকে উঠে আসছে ছাই আর পোড়া কাঠ কয়লা। উস্তাদ, কবরটা দেখেন। কবর খুঁড়ি না চুলা খুঁড়ি, মাটির নিচে শুধু ছাই আর হাড়গোড়। এই হানে মনে হয় আগে মানুষ পোড়াইতো। এই জায়গাটায় আগে শ্মশান ছিল, পরে নদী ভাইঙা কবরস্থান হইছে। তাই ছাই আর মাটি মিশা গেছে। ভয় পাইস না, খুঁড়তে থাক। হঠাৎ লাশটার লাল কাপড় নড়ে উঠল। মনে হলো লাশের পেটের ভিতর কিছু একটা লাফাচ্ছে। ওস্তাদ, লাশের পেট নড়ে, মনে হয় পেটের ভিতরে ইঁদুর ঢুকছে। লাশের দিকে তাকাবি না রতন, আয়াতুল কুরসি পর। লাশ কবরে নামানোর সময় হয়ে গেছে। নিয়ম অনুযায়ী লাশের মুখ কেবলামুখী করতে হবে। করিম কাঁপা কাঁপা হাতে লাল কাপড়টা সরাতে গেল। রতন, ধর, বিসমিল্লাহ বইলা মুখটা খুল। কাপড়টা সরাতেই দুজনেই ভয়ে জমে গেল। লাশের মুখের এক পাশ আগুনে ঝলসে কালো হয়ে গেছে, মাংস গলে হাড় বেরিয়ে আছে, কিন্তু অন্য পাশটা একদম ঠিক আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো লাশের ঝলসানো দিকের চোখটা খোলা, এবং সেই চোখের মণিটা আগুনের মতো লাল টকটকে। উস্তাদ, লাশের লাশের চোখ তো খোলা। ও ও আমার দিকে তাকায় আছে। না রতন, মরা মানুষ তো তাকাইতে পারে না। ধর, ওরে শীত কইরা দেই। তারা ধরাধরি করে লাশটা কবরে নামালো। যেই না লাশের পিঠ মাটিতে লাগলো, অমনি মাটির নিচ থেকে দরাম করে একটা ভূমিকম্পের মতো আওয়াজ হলো। শ্মশান ঘাটের দিক থেকে শিয়ালগুলো একসাথে ডেকে উঠল। করিম বাঁশ বিছিয়ে দেওয়ার জন্য গর্তে নামলেন। হঠাৎ লাশের সেই ঝলসানো হাতটা বিদ্যুৎ বেগে উঠে এসে করিমের পা খপ করে ধরল। হাতটা আগুনের মতো গরম। পুইরা গেল। রতন, আবার পা ধরছে, টান দে।
উস্তাদ, হাত ছাড়ান, কোদাল মারেন। আহ স্যার শয়তান স্যার। কিন্তু লাশটা ছাড়লো না, উল্টো লাশটা এবার উঠে বসার চেষ্টা করছে। তার ঝলসানো মুখ দিয়ে অদ্ভুত এক ভাষা বের হচ্ছে, যা মানুষের ভাষা নয়, যেন আগুনের চিরবির শব্দ। করিম, আগুন আমারে খায় নাই, মাটিও আমারে খাইব না। আমি তোদের নিয়ে যাবো, প্রস্তুত হ। রতন, বাঁশ দে, ওরে বাঁশ দিয়া বাইরা, তাড়াতাড়ি শোয়া। রতন একটা বাঁশ নিয়ে গর্তের ভেতর লাশের বুকে আঘাত করলো, কিন্তু লাশটা রতনের বাঁশ এক হাতে ধরে ফেলল। বাঁশটাতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। উস্তাদ, উস্তাদ, লাশের গায়ে আগুন, বাঁশে আগুন লাগা গেছে। হঠাৎ পাশের শ্মশানঘাট থেকে মন্দিরের ঘণ্টাটা টং টং করে বেজে উঠল, অথচ সেখানে কেউ নেই। ঘণ্টার শব্দের সাথে সাথে লাশের শক্তি আরও বেড়ে গেল। সে করিমকে টেনে নিজের বুকের কাছে নিয়ে গেল। আহ রতন, রতন পালা, ইয়েরে মাটি দেওয়া যাইব না, ইয়ে তো জ্যান্ত শয়তান। না উস্তাদ, আমি পালাবো না। আপনারে সাইরা আমি কোথাও পালাবো না। গেলে একসাথে যাবো, আর মরলে একসাথে মরবো। লাশটা এবার হাঁ করে করিমের ঘাড় কামড়ে দেওয়ার চেষ্টা করলো। লাশের মুখ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। রতন দেখল কবরের মাটিগুলো লালের বদলে কালো হয়ে যাচ্ছে এবং রক্ত চুইয়ে পড়ছে। আহ, 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 রতন, ওরে থামাইতে হইলে মিশ্র মাটি লাগবো। দৌড় দে, শ্মশানের চিতা থাইকা এক মুঠা ছাই আর কবরের এক মুঠা মাটি একসাথে মিশাইয়া লাশের চোখের মধ্যে ছুইরা মার, জলদি। ছাই আর মাটি? উস্তাদ, উস্তাদ, আমি পারবো না। আহ, আহ, যদি বাঁচতে চাস তবে দৌড়তে, নাইলে ও আমারে খাইয়া তোরে ধরব। রতন কোনো মতে সাহস সঞ্চার করে দৌড় দিল কাঁটাতারের ওপাশে।